Who are you? Nothing more than a father's spoiled child of a tremendous rich fellow? Without your father, you are only the leader of the band of uncultured, horrible, dangerous vagabond. এক নিঃশ্বাসে কথাগুলো বলে হনহনিয়ে বেড়ে যায় সোহা। পেছনে এর দিকে একবার ঘুরে তাকালে হয়তো দেখতে পেত কতগুলো জ্বলন্ত আগুনের মতো চোখ তার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পুরো ইউনিভার্সিটিটার সবার সামনে মাঠের মাঝে দাঁড়িয়ে এই কথাগুলো সোহা বলছে। এতক্ষণ সবাই অবাক চোখে সোহাকে দেখে যাচ্ছিল। যে মেয়েটাই 1 মাস ধরে শান্তশিষ্ট আর চুপচাপ শান্ত প্রকৃতির ছিল, তার আজ হঠাৎ করে আগ্নেয়াস্ত্রের মতো জ্বলে ওঠাটা সবাই মন ভরে দেখছিল। গোটা 1 মাস এদের যন্ত্রণা সহ্য করেছিল সোহা। এই ইউনিভার্সিটি আসার প্রথমে দিন থেকেই তাকে বিভিন্ন রকম ভাবে এদের এই 5 জনের কাছে হেনস্থা হতে হচ্ছে। বিভিন্ন রকম ভাবে তাকে ফাঁদে ফেলা হয়। ইউনিভার্সিটি রাস্তায় যেখানে মোট কথা দেখতে পেত, সেখানেই তাকে টর্চার করতে চলে আসতো এই গুন্ডা ছেলে মেয়েগুলো। সবগুলোই বড় লোকের বাপের বকে যাওয়া ছেলে মেয়ে, আহ্লাদে অকাল কুষ্মাণ্ড, আলট্রা মডার্ন পোশাক চড়ানো, চোস্ত ইংরেজি কপচানো দেমাকিগুলো ধরাকে সরা জ্ঞান করে না। এদেরকে দেখলে মনে হয় যে ইংরেজের চলে গেছে আর তাদের নাতিপুতিগুলো এখানেই রেখে গেছে। পুরো ইংরেজের দোকান সবগুলা। সোহা বেরিয়ে যেতেই তার সাথে আরো 2 জন ছুটে বেরিয়ে এলো। এই অবস্থায় সোহাকে একা ছেড়ে দিলে দেখা যাবে আবারও রাস্তার মাঝে তাকে হয়তো আটকে নিয়েছে এই গুন্ডাগুলোর দলগুলো। এই, তুই কি করলি সোহা? জেনে বুঝে তুই কেন ওদেরকে এতগুলো কথা শোনাতে গেলি? এবার তো ওরা তোকে ছিঁড়ে খাবে। ছেলেটাকে যে তোকে কোন দিক থেকে মারবে টেরও পাবি না। শয়তান এদের লিডার আমন চৌধুরী রোদকে ভয় পায়। এই ইউনিভার্সিটিটা আমন চৌধুরীর দাদুর বাবার নামে, আর এখন এই ইউনিভার্সিটির প্রধান খুঁটি হলো আমনের দাদু। আর তুই সেই পরিবারের ছেলেকে সবার সামনে এতগুলো কথা শোনালি? বুক কাঁপলো না? তোকে এখানে টিকতে দেবে ভেবেছিস? অ্যাশ বলে ওঠে, আরে আগের দিন আমি নিজে দেখেছি আমনের গুন্ডামি। রেসের মাঠে অপোজিট দলের তাহিরের সাথে কেমন ঝগড়াটা করলো। ওকে নাকি পরের দিন গাড়ির বনেটের সাথে বেঁধে নিয়ে কার রেস করেছিল রোডে। তাহির অজ্ঞান হলে নিজে ডক্টর দেখিয়েছিল। কি যে জাদু জানে, তাহির এখন ওদেরই গ্যাংয়ে। কিন্তু তুই ভাব দৃশ্যটা কত ভয়ঙ্কর যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো। নীর বলে ওঠে, আর তাছাড়া আমন হলো ইউনিভার্সিটির টপ ইয়ং ড্যাশিং হ্যান্ডসাম হাঙ্ক বয় সবার ক্রাশ। এই শহরের মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে পরিচিত, সাথে বাইরেও প্রতিটি মেয়েই শুধু তাকিয়ে থাকে তার দিকে, তাকে এক ঝলক দেখার জন্য। অফিসের স্টাফ থেকে শুরু করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মডেল, এমনকি তার সমস্ত ক্লায়েন্টও ইউনিভার্সিটির সব মেয়েরাই তাকিয়ে থাকে ওর দিকে। শুধু ওর উপস্থিতি যথেষ্ট মেয়েদের মনে ঝড় তোলার জন্য। এক কথায় হার্টথ্রু। যেমন পড়াশোনার দিকেও দক্ষ, তেমনই এই অল্প বয়সে পড়াশোনা আর বিজনেস একসাথে সামলাতে পারে। তাই তোর এই কথাগুলোর জন্য ভার্সিটির সব মেয়েগুলো তোর দিকে কেমন আগুন চোখে তাকিয়েছিল, দেখিসনি? নীর বলে ওঠে, তো কি করব? আর কতদিন এদের এই অন্যায়, অত্যাচার, গুন্ডামি, জ্বালাতন মুখ বুজে সহ্য করব? তুই বলতে পারিস? পয়সা আছে বলে কি যা খুশি তাই করবে? পুরো দুনিয়াটাকে ওরা কিনে নিয়েছে। এই 1 মাস আমাকে 1 মিনিটও স্বস্তি নিঃশ্বাস নিতে দেয়নি। তবুও মুখ বন্ধ করে রেখে কোনো প্রতিবাদ করা ছাড়াই ওরা আমাকে জ্বালিয়ে খেয়েছে। আর এবার তো প্রতিবাদ করেছি, এবার তো মনে হচ্ছে আমাকে একেবারে উপরে পাঠানোর ব্যবস্থা করবে। কিন্তু কোনো ব্যাপার না, এবার লড়াইটা হবে সমানে সমানে। আমিও দেখি ওই আমন চৌধুরী রোদ আর কি কি করতে পারে। সোহা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ঠিক আছে, এখন চল, পরে দেখা যাবে কি হবে। নীর আস দুজনে সোহাকে 2 দিকে ধরে রাস্তা থেকে হেঁটে যেতে থাকে। সোহা বাড়িতে ঢুকতে দেখতে পায় তার বাপি আর তার সো কল্ড মা সোনিয়া সোফায় বসে আছে। সোহা বাড়িতে ঢুকে ওদের পাশ কেটে ওপারে যেতে নিলেই সোহার পথ আটকে দাঁড়ায় সোনিয়া। সোহা মুখ তুলে তাকাতে সাথে সাথে মুখের উপর একটা জোরে থাপ্পড় পড়ে। থাপ্পড়টা এত জোরে ছিল যে সোহা সিটকে কিছুটা দূরে টেবিলের উপর পড়ে। সোনিয়া আবারও সোহার পাশে গিয়ে দাঁড়িয়ে চুলের মুঠো ধরে টেনে তোলে। বাড়ির কাজগুলো কে করবে? বাড়িতে যে এত কাজ পড়ে আছে আর তুই বাইরে ঘুরে বেড়াচ্ছিস, তোর মরা মা কি এসে কাজগুলো করে দিয়ে যাবে নাকি?
সোনিয়া সোহাকে ধাক্কা দিয়ে ফেলে বলে ওঠে। সোহা মাটিতে পড়ে মাথা উঁচু করে তার বাপির দিকে তাকিয়ে ব্যথাতুর চোখে, যে এখনো সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আর তাকিয়ে আছে তার দিকে রুক্ষভাবে। সোহার তাকানো দেখে সোনিয়া মুখ পাল্টে চোখের বাপির দিকে আহ্লাদি ভাবে নরম আওয়াজে বলে ওঠে, হাবি, আজ সকালে আমি ব্রেকফাস্ট পাইনি। আমাকে হাত পুড়িয়ে নিজে বানিয়ে নিতে হয়েছে। দেখো আমার হাত কতটা পুড়ে গেছে। সোহার বাপি সোনিয়ার হাতের দিকে তাকিয়ে নিয়ে নিচে মাটিতে পড়ে থাকা সোহার দিকে এগিয়ে যায়। সোহা জানে এখন তার সাথে কি হতে চলেছে। সোহার বাপি এগিয়ে এসে সোহার সরাসরি দাঁড়িয়ে সোহার কোমর বরাবর লাথি মারে। চুলের মুঠো ধরে মাটিতে থেকে টেনে তুলে দাঁড় করিয়ে সোহাকে মারতে থাকে। জেনে বুঝেও সোহাকে এমন জায়গায় মারতে থাকে যেখানে মারা উচিত নয়। কোনো বাপ তার মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারে সেটা সোহা আগে না জানলেও এখন জানে। সে জানে সে কিছু না করলেও তাকে মার খেতে হবে, আর কিছু না করলেও মার খেতে হবে, এটাই তার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মনে হয় খাবারের থেকে সোহার মারটাই বেশি খায়। সোহা জানে তার বাপির এই বউ আর সোকল্ড মা সব সময় তার বাপির মাথায় তাকে নিয়ে কান ভর্তি করতে থাকে। সোহার 5 বছর বয়স থেকে তাকে এই দিন দেখে যেতে হচ্ছে। তাকে প্রত্যেকটা মুহূর্তে এইরকম ভাবেই বেঁচে মরতে হচ্ছে। তোমার সাহস কি করে হলো তোমার মায়ের জন্য খাবার না বানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার? কিছুই তো করো না কাজ, এটুকুও করতে পারো না তুমি? তোমাকে তো সবকিছু দেওয়া হয়েছে, নাম, টাকা, পরিচয়, তার উপর তুমি কথা শোনো না। সোহার বাপি সোহাকে মারতে মারতে বলে ওঠে। সোহা কোনো কথা না বলে মার খেতে থাকে। তার কোনো কথাই যে বাড়িতে চলে না। সোহার মুখে কোনো রকম এক্সপ্রেশন নেই, না কষ্টের না রাগের। তুমি কি আমাকে একটু শান্তি দেবে না? সব সময় তোমাকে নিয়ে কথা শুনতে হবে কেন? বাড়ি ফিরে তোমার কথা শুনতে হয়। তুমি কি একটু ভালো করে তোমার মায়ের সাথে থাকতে পারো না? সোহার বাপি বলে ওঠে, আপনি কি আমাকে মারা ছাড়া আর কিছু করতে পারেন? আপনি ওই মহিলার কথা ছাড়া আর কি কারো কথা শোনেন? কখনো কি শুনেছেন আমার কথা? বুঝতে চেয়েছেন আমাকে কখনো? আমি কিছু করলেও কি আর না করলেও কি, সে আমাকে প্রতিদিন ডায়েট চাটের মতো করে মার খেয়ে যেতে হয়। মাটিতে পড়ে অনেক কষ্টে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলে ওঠে সোহা, তোমার এত বড় সাহস? তুমি আমার মুখে মুখে কথা বলো? আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিতে চাইছো? আমি তোমাকে বুঝিনি? তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, আমার নাম পরিচয় নিয়ে বেঁচে আছো। আর কি চাই তোমার? হ্যাঁ বলে খুব জোরে পাশে থাকা পিলারের সাথে সোহার মাথা ঠুকে দেয় সোহার বাপি। সোহার মুখ দিয়ে বেরিয়ে আসে চাপা আর্তনাদ, মাথা ফেটে গিয়ে রক্ত বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে বাড়ির লিভিং রুম ফাঁকা হয়ে গেছে, আর বাপি আর সোনিয়া চলে গেছে তাদের রুমে। সোহার চোখে ফুটে ওঠে ব্যথা, অসহায়ত্ব। বাড়ির কাজের লোক ছুটে এসে সোহাকে মাটিতে উঠিয়ে তুলে বসায়। তারা এইসবে অভ্যস্ত হয়ে গেছে। সোহা 2 হাত দিয়ে মাথা চেপে ধরে আস্তে আস্তে নিজের শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রুমের দিকে যেতে থাকে, নিজের এই ভাঙাচোরা শরীরকে এগিয়ে নিয়ে। এইরকম জল্লাদ বাপ যেন কোনো সন্তানের না হয়। ওপরওয়ালা যেন এমন শয়তান লোকের ঘরে যেন কোনো বাচ্চা না দেয়। কোনো বাপ তার সন্তানকে এইভাবে মারতে পারে? ছি! আর ওই শয়তান মহিলার জন্য এই ফুলের মতো মেয়েটার জীবন পুরো নরকে পরিণত হয়ে গেল। আহারে, বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকালেও কি মায়া লাগে না? নিজের রক্তকে কি কেউ এভাবে হিংস্র জানোয়ারের মতো মারতে পারে? মেয়েটার মুখের দিকে চেয়ে এখানে পড়ে থাকতে হচ্ছে, আর নৃশংস দৃশ্য দেখতে হচ্ছে প্রতিদিন। বৌমনির কথা রাখতে এখানে থেকে তো গেলাম, কিন্তু বৌমনি, তোমার লাডোকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে পারলাম না। বাড়ির বহু পুরনো কাজের লোক সোহার ফুলকাকু বলে চোখ মুছতে মুছতে বেরিয়ে যান। অন্ধকার রাস্তার মাঝে ছুটে চলেছে গাড়ি, একের পর এক ট্রাফিক রুলস ভেঙে যাচ্ছে। তার কাছে এইসব কিছু এসে যায় না। এখন যেন মাথায় খুন সবার হয়েছে, চোখগুলো লাল রক্তিম আকারে পরিণত হয়েছে, চোখ মুখ শক্ত হয়ে গেছে। গাড়ি নিয়ে বাড়ি ঢুকে। বাড়ি বললে ভুল হবে, কোনো বাড়ি নয়, চৌধুরী প্যালেস, পুরোই রাজবাড়ি। চারিদিকে তেমনই সাজানো। গাড়ি জোরে ব্রেক কষে দরজা খুলে বেরিয়ে যায়। এমন ভাবেই হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন সামনে থেকে কোনো তুফানের গতিতে যাচ্ছে। রুমে ঢুকে নিজের শার্ট খুলে ফ্লোরে ফেলে উদাম শরীরে ওয়াশরুমে ঢুকে যায়। নিজের শরীর ভিজিয়ে দেয় বাথটাবের স্নিগ্ধ ফুলে ভরা পানিতে।
পানির মাঝে নিজের শরীর ডুবিয়ে দিয়ে নিজেকে ঠান্ডা করতে ব্যস্ত। এতক্ষণে যেন তার রাগ একটু একটু কমে যেতে থাকে। টানা 1 ঘন্টা যাবত চোখ বন্ধ করে পানিতে ডুবে বসে থাকার পর চোখ খুলে তাকায়। কোমরে টাওয়াল জড়িয়ে বাথটাবের পানি থেকে বেরিয়ে আসে। উদাম শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে, মাথার থেকে পানি চুইয়ে পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নিখুঁত হাতে তৈরি এক গ্রীক ভাস্কর্য যেন, অথচ পরিত্যক্ত এক দেবগৃহ। মায়াবিনীর কৃপা পায়নি। কেন এমন হলো তার সাথে? কি কমতি আছে তার মাঝে? আয়নায় নিজেকে দেখতে দেখতে ভাবতে থাকে, আজকে আমাকে সবার সামনে এইভাবে অপমান করার সাহস দেখিয়ে তুমি খুব ভুল করেছো জানেমান। এই আমনকে অপমান করা এবার তুমি বুঝবে আমি কতটা ভয়ানক হতে পারি। এবার তুমি দেখতে থাকো বেবস আর কি কি হতে থাকে তোমার সাথে। আমন চোখ মুখ শক্ত করে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, বাবা, ভিখারিনী এখন আবার নিজে ভিক্ষুকদের খাবার খাওয়ার এত উন্নতি। সোহা সবে সবে ইউনিভার্সিটি ঢুকেছিল, আর তখনই কানে আসে কথাটা। মাথা তুলে সামনে তাকাতেই দেখতে পায় সবগুলো দাঁড়িয়ে আছে। সোহার আজকে মুডটা এমনিতেই খারাপ ছিল, তার উপরে আবারও এই শয়তানগুলো তার সামনে এসে দাঁড়িয়েছে তাকে জ্বালিয়ে খাওয়ার জন্য। আজ তার মায়ের জন্মদিন, অথচ সকাল থেকে তার জন্মদিনটা ঠিকভাবে পালন করতে পারেনি। সোহা পাশ কেটে যেতে নিলে আচমকা পাশ থেকে হাত ধরে টান করে দাঁড়িয়ে গায়ে জোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। ঠাস! চারদিকে সবাই সাথে সাথে দাঁড়িয়ে যায় থাপ্পড়ের আওয়াজে। সবাই অবাক চোখে দেখতে থাকে সোহার সামনে থাকা মনিকাকে। তোর সাহস কি করে হয় কালকে সবার সামনে আমনকে ওইভাবে অপমান করার? মনিকা রাগে চিৎকার করে বলে ওঠে। আসলে মনিকা সব সময় নিজেকে আমনের ফিয়ান্সে বলে দাবি করে। সোহা অবাক চোখে দেখছে মনিকাকে। কান মাথা ঝাঝা করছে সোহার। বুঝেছে তার গালে 5 আঙুলের ছাপ বসে গেছে। তার পুরো শরীর কাঁপছে। ওখানে থাকা বাকি সবাই ও এখন অবাক হয়ে দেখছে ওদের দুজনকে। কেউ বুঝতে পারেনি হঠাৎ করেই মনিকা সোহাকে মেরে বসবে। দূর থেকে ওদের দিকে তাকিয়ে আগুন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমন। মাথার রগগুলো ফুলে উঠেছে, চোখ মুখ পুরো লাল হয়ে আছে। হাত মুঠো করে তাদের দিকে এগিয়ে আসছে। তোর এই গন্ধ মুখ নিয়ে যদি আর কোনো কথা তুই আমনকে বলিস তাহলে তোকে কুকুর দিয়ে খাওয়াতে বলবো, ছোট লোকের বাচ্চা। মনিকা বলে ওঠে। ঠাস! মনিকার কথা শেষ হতে না হতেই সোহা মনিকার গালে জোরদার একটা থাপ্পড় মেরে বসে। এবার যেন সবার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। এর আগে যখন মনিকা সোহাকে মেরেছিল যতটা না অবাক হয়েছিল, সোহাকে মেরে যতটা অবাক হয়েছিল তার চেয়ে 4 গুণ বেশি অবাক হয়ে গেছে সোহা ঘুরিয়ে মনিকাকে থাপ্পড় মারতে। এতদিন আমি সবকিছু মুখ বুঝে সবকিছু মেনে নিয়েছি। এই না তুমি যা খুশি তার মানে বলতে পারো। আমি চাইলে তোমাকে এক ছটকাতে সাইজ করতে পারি, কিন্তু আমি তোমার মতো অমানুষ নই। আর হ্যাঁ, একটা কথা, যার জন্য এতগুলো কথা আমাকে বললে যদি তার সামনে বলতে তাহলে কাজের হতো, যদি কৃপা করে একটু তোমার দিকে দেখতো। কিন্তু তোমার সব মেহনত বেকার হয়ে গেল, বলে ওঠে সোহা। বাবা, আজকে শাড়ি পরে কি ব্যাপার? হ্যাঁ, কোথায় থেকে আসা হচ্ছে শুনি? সোহার সামনে এসে দাঁড়ায় আমন, পকেটে হাতে পুজে ফুল অন অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে তার দিকে ভ্রুকুচকে। আরে ভাই, আজকে এই ঢ্যাঁড়স মার্কা বাদারি তো হেব্বি দান ধ্যান করছিল মাইরি। রাস্তার পথ শিশু আর ভিখারিদের খাওয়াচ্ছিল, নিজে ভিখারি হয়ে ভিখারিদের খাওয়ানো কি ইউনিক ব্যাপার না? পাশে দাঁড়ানো রাজ বলে ওঠে বিশ্রী হেসে। মানে কি বলছিস? আমন ভ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে। হ্যাঁ রে, ঠিক বলছি। এই দেখ, আমি ভিডিও বানিয়ে এনেছি। ইউনিভার্সিটি আসার সময় রাস্তায় দেখে ভিডিও করে নিয়েছি। রাজ হাসতে হাসতে বলে হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও অন করে দেয়। আজকে সকালে সোহা পথশিশুদের আর ভিক্ষুকদের খাইয়েছিল। প্রতি বছর এই দিনটা সোহা অসহায় মানুষদের খাওয়ায়, তাদের সাহায্য করে। আজ তার মায়ের মৃত্যু দিবস। এই দিনে সোহা তার মায়ের জন্য এগুলো করে আর তারই ভিডিও দেখাচ্ছে। বাহ, একটা ভালো কাজ করেছো দেখছি। তা শুধু কি ওদের খাওয়িয়ে দিলে হবে? আমার জন্য কিছু হবে না নাকি? আমন তাচ্ছিল্য করে বলে ওঠে। হ্যাঁ, কেন হবে না? নিশ্চয়ই হবে, সোহা বলে ওঠে। সোহার মুখে এখন কোনো ভাব নেই, না রাগ, না দুঃখ, না কষ্ট। সবাইকে দেওয়ার পরও তার কাছে কিছু এক্সট্রা প্যাক বেঁচেছিল। সোহা ব্যাগ থেকে পায়েসের প্যাকগুলো তাদের হাতে ধরিয়ে দেয়। এতে আবার 20-30 মিশিয়ে আনোনি তো? আমন সোহার হাত থেকে নিয়ে মুখে দিয়ে বলে ওঠে।
আমনের কথায় সোহার চোখ ছলছল করে ওঠে, কোনো কথা বলতে পারে না, চুপচাপ তাকিয়ে থাকে আমনের মুখের দিকে। আমন সোহার মুখের দিকে তাকিয়ে চমকে উঠে। সোহার ছলছল চোখে একরাশ দুঃখ, কষ্ট, অভিমান লুকিয়ে আছে। সোহা কোনো কথা না বলে পাশ কেটে যেতে নিলেই পেছন থেকে চেনা ডাক শুনে থেমে যায়, আর সাথে ওখানে থাকা বাকিরাও থেমে যায়। সামনে দেখতে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে। সোনাই। সোহা পিছনে ফিরে দেখতে তার মুখে হালকা হাসির রেখা ফুটে ওঠে। সিমসিম, তুমি এখানে? বলে সোহা গিয়ে জড়িয়ে নেয় তার সামনে থাকা ব্যক্তিকে। ড্যাড, বিড়বিড় করে বলে ওঠে আমন, আর অবাক চোখে দেখতে থাকে ওর সামনের দৃশ্য। সোহাকে জড়িয়ে আছে স্বয়ং সম্রাট চৌধুরী, আমনের বাবা। আর বাকি রায়টা দেখেই চোখ বড় বড় করে ফেলেছে। তুমি এখানে কি করছো সিমসিম? সোহা হাসি মুখে বলে ওঠে, আজকের দিনে আমি আমার সোনাই মায়ের কাছে না এসেছি এমন কোনো দিন হয়েছে? হাসি মুখে সোহার দুই গাল ধরে বলে ওঠে। সোহা হাসি মুখে মাথা নাড়ে। শুভ জন্মদিন সোনাই মা, আর এটা তোর জন্য, বলেই সোহার দিকে এগিয়ে দেয় একটা ডার্ক চকলেট বক্স। জন্মদিন কথাটা শুনতেই সোহার মুখে থাকা এতক্ষণে হাসিটা মুছে যায়, চোখ মুখ কালো হয়ে পড়ে, চোখের কোণে পানি ঝলমল করে ওঠে। কোনো কথা বলে না সোহা। সম্রাট চৌধুরী কারণ বুঝতে পেরে সোহার মুখ তুলে ধরে বলে, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, এবার তো এটা নে, বলে হাতে থাকা বক্সটা এগিয়ে দেয় সোহার দিকে। সোহাও মুখে মলিন হাসি টেনে বক্স নিতে হাত বাড়ায়। আর এদিকে সবার যেন সামনে হতে থাকা দৃশ্যগুলো মাথার ওপর দিয়ে যেতে থাকে। এ কি, এটা কি করে হলো? এতটা বিশ্রীভাবে তোর হাত পুড়ে গেল কি করে সোনাই? সোহার পোড়া হাত ধরে বলে ওঠে সম্রাট চৌধুরী চিন্তা নিয়ে। সম্রাট চৌধুরীর কথায় আমনও সচকিত তাকায় সোহার হাতের দিকে। সোহার হাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে যায়, চোখগুলো রাগে ফুলে ওঠে। সোহা কোনো কথা না বলে সম্রাট চৌধুরীর হাত থেকে নিজের হাত টেনে নেয়। এটা কিছু না সিমসিম, আমি এখন আসছি, হ্যাঁ আমার ক্লাস আছে, কোন রকমে বলে সোহা ওখানে ছুটে বেরিয়ে যায়। সোনাই মা, শুনে যা, পিছন থেকে ডাকতে থাকে। আর ওখানে থাকা বাকি সবাই এর মাথা যেন বাজ পড়ে গেছে, এতক্ষণ কি হলো তাদের সবকিছু মাথার ওপর দিয়ে গেছে। সোহা ওখান থেকে ছুটে নিজেকে লাইব্রেরির এক কোণে আড়াল করে নেয়। পাশের এক বেঞ্চে উপরে বসে কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণে কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে। আজ তার জন্মদিন, অথচ ওইটা ভুলে যেতে চায়। তার এই জন্মদিনটাকে সোহা কোনো দিন মনে রাখতে চায় না, কখনো সেই অভিশপ্ত দিনটাকে মনে রাখতে চায় না। সোহা নিজের হাতের দিকে তাকে ফুপিয়ে কেঁদে ওঠে। ভেসে ওঠে সকালের দৃশ্য চোখের সামনে। উফ মাগো! সোহা গগন বিধারী চিৎকার করে বসে পড়ে ফ্লোরে, নিজের হাত আর পা ধরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। তোর সাহস কি করে হলো এগুলো বানানোর? এত জিনিস নষ্ট করে খাবার বানাতে কে বলেছে? টাকা কি তোর মরা মা এসে দিয়ে যাবে নাকি? সোনিয়া সোহার উপর চিৎকার করে বলে ওঠে। সোনিয়া কিচেনে এসে সামনে থাকা সবে নামানো পায়েসের ডিশটা উল্টে ফেলে দেয়। সোহার উপর তার সাথেই সোহার চিল চিৎকার করে ওঠে। হাতে গরম পায়েস পড়তেই সঙ্গে জায়গাটা পুড়ে গেছে, পায়েও একই অবস্থা। সোহার চোখ মুখ লাল হয়ে গেছে, আর চোখ দিয়ে অবিরত পানি পড়ে যাচ্ছে। টাকা আমার মরা মা কেন, আমার বাপি দেবে। আর দেখতে গেলে আমার মাও দিচ্ছে বেঁচে না থেকেও, কারণ এই প্রপার্টিতে আমার মায়েরও শেয়ার আছে, যেটা তোমার এক কানা করিও নেই। কারণ তুমি শুধু আমার বাপের রক্ষিতা হয়ে সো কল্ড মিসেস সোনিয়া মল্লিক, আমার বাপিকে তুমি তোমার এই নাটক আর এই ভোলা ভোলা চেহারা দিয়ে বশ করে রেখেছো। তাই আমার বাপি তোমাকে চিনতে পারছে না। সব সময় ভালো মানুষের মুখোশে আড়লে তোমার শয়তান রূপটা দেখতে পায় না, তাই জানে তুমি কতটা কুৎসিত আর জঘন্য মহিলা। সোহা রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার উপরে কথা বলিস? তোর মা তো মরে গেছে, সাথে তোকে কেন নিয়ে যায়নি? সোনিয়া সোহার দিকে তেড়ে এসে বলে ওঠে, আমার মা জীবনে একটাই ভুল করেছিল, তোমার মতো খাঁটি একটা রাস্তার মেয়েকে নিজের বোনের জায়গা বসানো, যে তার পিঠ পিছে এখন ছুরি মারছে। তুমি চিন্তা করো না, এই সব কিছু একদিন তোমার হাত থেকে চলে যাবে, আর আমিও দেখবো মিস্টার মল্লিক কিভাবে তোমাকে বাঁচাতে পারে। সোহা সোনিয়ার হাত মুচড়ে ধরে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? আজকে তো তোর কি অবস্থা করবে তোর বাপি আমি নিজেও জানি না। বাঁকা হেসে বলে ওঠে সোনিয়া, কি আর করবে, আবারও আমাকে মারবে জানোয়ারের মতো, এটাতে আমি অভ্যস্ত।
আজকের দিনে আমি তোমার মতো খারাপ মহিলার সাথে কোনো কথাই বলতে চাইছি না। তুমি যে এখন আমার থেকে আমার বাপিকে কেড়ে নিয়ে এই বিশাল সাম্রাজ্যের মালিকানা নিয়ে বসে আছো না, একদিন আমি সোহা জৈন মল্লিক তোমার থেকে সব কিছু কেড়ে নিয়ে তোমাকে যদি ভিক্ষা করাতে না পেরেছি, তো আমার নামও সোহা নয়। আর তুমি যে এই খাবারটা নষ্ট করেছো এই হিসাবও তোমাকে করতে হবে। তোমার জীবনে এই এক দানা খাবারের জন্য আমার কাছে তোমাকে হাত পাততে হবে। এটা আমার প্রমিস, আমার মায়ের নামে। বলে সোহাব ডিশে বাকি থাকা পায়েস সোনিয়ার পায়ের উপর ফেলে ধাক্কা মেরে বেরিয়ে যায়।